নমস্কার শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারের ১৬তম পর্ব। আজকের পর্ব শুরু করবার আগে আপনাদের মনে করিয়ে দিই যে আগের পর্বে আমরা কি শুনেছিলাম। আগের পর্বে আমরা শুনলাম শিশু কল্যাণ বিভাগের সরকারি অফিসার মিস্টার বক্সি রাত্রি 9:30 নাগাদ অনাথ বাচ্চাগুলোকে গাড়িতে তুলে সরকারি হোমের পথে রওনা হয়ে গেলেন। এরপর সোহম শুতে গেল বাচ্চাদের থাকার জায়গায়, আর মল্লার ও চূর্ণী গেল তাদের নিজেদের ঘরে। গভীর রাতে ঘুম না আসায় মল্লার বিছানা থেকে নেমে এসে ঘরের বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ দেখতে পেল সোহমকে। এরপর সোহমকে অনুসরণ করে মল্লার পৌঁছে গেল কালো ঘরটার কাছে, কিন্তু সেখানে সে সোহম বা তাকে অনুসরণ করে যে এলো তাদের কাউকেই দেখতে পেল না। মল্লার দেখল কালো ঘরটার বেড়ার দরজার ফাঁক দিয়ে আবছা আলো বাইরে আসছে। ঘরের মধ্যে কি ঘটছে তা জানার জন্য মল্লার বেড়ার ফাঁকে চোখ রাখল। চলুন এই পর্বে এই উপন্যাসের ঘটনা কতদূর এগোয় সেটা শুনে নিই। শুরু করছি জলঙ্গির অন্ধকারের ১৬তম পর্ব। মল্লারের চোখে ভেসে উঠল ঘরের ভিতরটা। বেশ কয়েকটা প্রদীপ জ্বলছে ঘরে। রক্তাম্বর পরিহিত তমসাময় আর সোহম দাঁড়িয়ে আছে সিঁদুর লেপা বেদির সামনে। আর এরপরই একটা জিনিস দেখে মল্লার চমকে উঠল। বেদির ওপর শোয়ানো আছে একটা ছোট ছেলের নগ্ন দেহ। একদম স্থির অচঞ্চল সেই দেহ। গায়ে মাথায় ঝুড়ো মাটি লেগে আছে। সম্ভবত সদ্য কবর থেকে দেহটা তুলে আনা হয়েছে। মল্লার অনুমান করল এই দেহটা সম্ভবত সেই শিশুরই হবে যাকে কবর দিয়ে বিকালবেলা ফিরছিল সেই লোকগুলো। দেহটার দিকে তাকিয়ে তমসাময় বললেন, ওকে আমি আবার বাঁচিয়ে তুলব, ঠিক যেমন তোমাকে বাঁচিয়ে তুলেছি, নূতন জীবন দিয়েছি। শোল মাছটা কাজে লেগে গেল। সোহম বলল, কিন্তু চূর্ণীর ব্যাপারটা কি হবে? আমি তো ওর জন্যই মাছটা আনালাম। তমসাময় বললেন, ওর জন্য কাল একটা মাছ আনিও। কালকের রাতটা তো আছে, তবে এখানে আর আমাদের থাকা চলবে না। সরকারি লোকেরা আবার খবর পেয়ে এখানে হানা দিতে পারে। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদের পাড়ে শ্মশানের কাছে গুরুদেবের একটা বাড়ি আছে। সেখানে আপাতত সবাই মিলে চলে যাব। তার তেমনই ইচ্ছা। তিনিই তো আমাকে পরিচালনা করেন। লোকে তা বুঝতে পারে না। তিনি তো আমার সঙ্গেই থাকেন দেহ মনে। সোহম বলল, কাল রাতের পর আশা করি চূর্ণী আর আমার সঙ্গ ত্যাগ করবে না। জীবন মরণে সাথী হব আমরা। এ কথা বলে সোহম বলল, তবে একটা সমস্যা আছে। মল্লার যদি তাকে এখানে ছেড়ে দিতে রাজি না হয় তখন? সোহমের কথার জবাবে তমসাময় কিছু একটা বললেন, কিন্তু সেটা আর মল্লারের শোনা হয়ে উঠল না। কারণ ঠিক সেই মুহূর্তে পিছনে শব্দ শুনে মল্লার ফিরে তাকিয়ে দেখল কুয়াশার চাদর ভেদ করে তার সামনে এসে দাঁড়িয়েছে বুনো। আকস্মিক তার আবির্ভাবে বেশ হকচকিয়ে গেল মল্লার। বুনো তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কি করছেন? মল্লার একটু আমতা আমতা করে বলল, একজন অচেনা লোককে এদিকে আসতে দেখলাম। তাকে দেখে কেমন যেন সন্দেহ হলো, তাই তার পিছনে পিছনে এদিকে এলাম। কিন্তু এখানে এসে তাকে আর দেখতে পাচ্ছি না। কথাটা শুনে বুনো কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে যেন বোঝার চেষ্টা করলো সে সত্যি বলছে কিনা।
তারপর সে ঠান্ডা গলায় বলল, এত রাতে বাইরে বেরোনো ঠিক নয়, ঘরে ফিরে যান। বুনোর গলা শুনে মল্লারের মনে হলো অনুরোধ নয়, নির্দেশও যেন মিশে আছে সেই কণ্ঠস্বরে। মল্লার তার সঙ্গে আর কোনো কথা না বলে সে জায়গা ছেড়ে হাঁটতে শুরু করলো। মল্লার ঘরে ফিরে এলো ঠিকই, কিন্তু প্রচণ্ড উত্তেজনা শুরু হলো তার মনের মধ্যে। এতদিন মল্লার কোনো অতিপ্রাকৃত ঘটনাতে বিশ্বাস করত না, কিন্তু আজ বাচ্চাটার মৃতদেহটা কালো ঘরের মধ্যে দেখার পর তার মনে হতে লাগলো জলঙ্গির পাড়ের আশ্রমে যে ঘটনা ঘটছে তা স্বাভাবিক নয়। মৃত মানুষকে কিভাবে বাঁচিয়ে তুলছেন তমসাময়? বিজ্ঞানের দ্বারা তো তা সম্ভব নয়। তবে কি কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত শক্তি কাজ করছে এর পিছনে? ভয়ঙ্কর কোনো শক্তি? সোহম কি তবে জলে ডুবে মারা গিয়েছিল, তারপর তার প্রাণ ফিরিয়েছেন তমসাময়? সব থেকে যে ব্যাপারটা মল্লারকে উত্তেজিত করে তুলল তা হলো চূর্ণীকে নিয়ে বলা সোহম আর তমসাময়ের কথাবার্তা। শোল মাছটা চূর্ণীর জন্য আনানো হয়েছিল কেন? চূর্ণী কোনো মৃত মানুষ নয় যে শোল মাছ খাইয়ে তার প্রাণ ফেরাতে হবে। তবে কি কোনো ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে চূর্ণীর ওপর? চূর্ণীর জন্য শোল মাছ আনানোর একটা কারণ যেন অনুমান করতে পারল মল্লার, আর তা ভাবার সঙ্গে সঙ্গেই একটা শীতল রক্তের স্রোত প্রবাহিত হলো মল্লারের শরীরে। তবে কি চূর্ণীর মৃত্যু ঘটবে আর তারপর তাকে বাঁচিয়ে তুলবেন তমসাময়? চূর্ণীকে তমসাময় আর সোহম নিয়ে যাবে তাদের সঙ্গে। মল্লার ভাবতে লাগলো, যেভাবেই হোক এই আশ্রম থেকে কাল দিনের বেলায় কলকাতা ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা করতে হবে। সোহমের যা হয় হবে, কিন্তু চূর্ণীকে এভাবে তাদের সঙ্গে কোথাও যেতে দেওয়া যাবে না। এসব কথা ভাবতে ভাবতে উত্তেজনায় ক্লান্ত অবসন্ন মল্লার শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ল। চূর্ণীর ডাকেই মল্লারের ঘুম ভাঙল। হাত ঘড়িতে 7টা বাজে, অর্থাৎ ঘন্টা 2 আগেই ভোরের আলো ফুটেছে। বিছানাতে উঠে বসে মল্লারের মনে পড়ে গেল গত রাতে সেই কালো ঘরের ভিতরের দৃশ্য আর তমসাময় ও সোহমের মধ্যে কথোপকথন। মল্লার উঠে বসতেই চূর্ণী বলল, এতক্ষণ ঘুমাচ্ছিলি কেন? আমি তো ভোরের আলো ফুটতেই উঠে পড়েছি। দাওয়া থেকে নিচে নেমে একটু হেঁটেও এলাম। সোহম মনে হয় এখনো ঘুমাচ্ছে। চল ওকে ডেকে তুলি। সোহম যদি রাজি হয় তবে আজই এখান থেকে রওনা হয়ে যাব। চূর্ণীর কথা শুনে মল্লার বলল, হ্যাঁ, আজই আমাদের এ জায়গা ছেড়ে রওনা হয়ে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে এখানে কোনো ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে আমাদের ওপর। চূর্ণী বলল, তার মানে কি বিপদ? মল্লার একটু চুপ করে থেকে বলল, পাছে তুই ভয় পাস তাই তোকে আমি কিছু বলিনি এতদিন। রাত নামলেই এই আশ্রমে জলঙ্গির পাড়ে কেমন যেন এক অদ্ভুত পরিবেশ নেমে আসে। তমসাময় বা তার সঙ্গী বুনোর আচরণ যেন ঠিক স্বাভাবিক নয়। এমনকি বাচ্চা ছেলেগুলোর আচরণও আমার স্বাভাবিক বলে মনে হয়নি। রাত নামলেই তমসাময় ওদের নিয়ে আশ্রমের বাইরে যেতেন, শ্মশানে নিয়ে যেতেন। আমি কৌতূহলবশত কয়েক রাতে ঘর থেকে বাইরে বেরিয়ে ব্যাপারটা কি ঘটছে তা বোঝার চেষ্টা করেছিলাম। পরশু রাতে দেখি তমসাময় বাচ্চাগুলোকে নিয়ে আশ্রমের বাইরে বেরিয়ে গেলেন। তারপর দেখি সোহমও তাদের পিছু নিচ্ছে। পাছে সোহমের কোনো বিপদ হয় এই ভেবে আমিও ঘর থেকে বেরিয়ে এগোলাম সোহমকে থামাবার জন্য। জলঙ্গির পাড়ে তখন ঘন কুয়াশা। বাইরে বেরিয়ে মনে হলো সোহম সেই কুয়াশার মধ্যে দিয়ে শ্মশানের দিকে হাঁটছে। আমিও এগোলাম তাকে থামাবার জন্য, কিন্তু তাকে গিয়ে ধরতেই সে যখন মুখ ফেরালো তখন দেখি তা সোহমের মুখের পরিবর্তে
একটা ভয়ঙ্কর মুখ। ও মুখ কোনো মানুষের হতে পারে না। আমার মনে হচ্ছিল যেন কোনো অপদেবতা বা পিশাচ আবির্ভূত হয়েছে আমার সামনে। সেই ভয়ঙ্কর মূর্তিটা আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর কোনো রকমে ঘরে ফিরেছি। গতকাল যে বাচ্চাটাকে শ্মশানে পুঁতে দিয়ে লোকজন আমাদের সামনে দিয়ে কাঁদতে কাঁদতে ফিরছিল, সেই বাচ্চাটাকে কাল রাতে কবর থেকে কালো ঘরে তুলে আনা হয়েছে। সে ঘরের ভিতর তমসাময়ের সঙ্গে সোহমও ছিল। ওরা তোকে নিয়েও আলোচনা করছিল। এ জায়গা ছেড়ে ওরা অন্য জায়গাতে চলে যাবার আগে তোকেও নাকি সঙ্গে নিয়ে যাবে। তুইও কি তবে সবকিছু ছেড়ে ওদের মতো শ্মশানে ঘুরে বেড়াবি? একটানা কথাগুলো বলে দম নেবার জন্য থামল মল্লার। তার কথা শুনে ফ্যাকাশে হয়ে গেছে চূর্ণির মুখ। অজানা আতঙ্কে যেন কাঁপতে শুরু করেছে চূর্ণি। তা দেখে মল্লার খাট থেকে নেমে চূর্ণির হাত ধরে তাকে পাশে বসাতে যাচ্ছিল। ঠিক সেই সময় ঘরের আধখোলা দরজার দিকে মল্লারের চোখ পড়ল। চায়ের কেটলি আর কাপ হাতে বুনো দাঁড়িয়ে আছে সেখানে। তার দৃষ্টি ঘরের ভিতর নিবদ্ধ। বুনোর সঙ্গে মল্লারের চোখাচোখি হয়ে গেল। এরপর বুনো ঘরে প্রবেশ করল। টেবিলের ওপর কাপ রেখে তাতে চা ঢেলে গত রাতের এঁটো বাসন তুলে নিয়ে নিঃশব্দে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বুনো কি দরজার সামনে দাঁড়িয়ে মল্লারের বলা কথাগুলো শুনেছে? চূর্ণি একইভাবে দাঁড়িয়েছিল। তাকে ধরে পাশে বসালো মল্লার। চায়ের কাপ তুলে নিয়ে চূর্ণির দিকে এগিয়ে দিয়ে বলল, গরম চাটা খেয়ে নে, নার্ভে জোর পাবি। নিঃশব্দে চা পান শেষ করলো তারা দুজন। গরম চাতে চূর্ণি সম্ভবত সত্যি কিছুটা মনের জোর ফিরে পেল। সে বলল, আমার তবে কি করা উচিত বলতো? মল্লার বলল, যেভাবেই হোক আজ রাতের আগেই এ জায়গা ছেড়ে চলে যেতে হবে আমাদের। আমার মন বলছে আজ রাতেই ভয়ঙ্কর কিছু ঘটবে। চূর্ণি বলল, কিন্তু সোহম তো আজকের দিনটা থাকবে বলেছে, ওকে ছাড়া আমি যাব কিভাবে? মল্লার বলে উঠল, ওকে আজই ফেরার জন্য যেভাবেই হোক রাজি করাতে হবে। এখানে আর একটা রাতও কাটানো চলবে না। সময় নষ্ট করা যাবে না। এখনই সোহমের কাছে চল। সে যদি আমাদের সঙ্গে যেতে রাজি না হয় তবে জোর করে তাকে নিয়ে যেতে হবে, যেভাবেই হোক, যেভাবেই হোক। এ কথাগুলো বলতে বলতে উত্তেজিত ভাবে উঠে দাঁড়ালো মল্লার। চূর্ণিও উঠে দাঁড়ালো। সে বলল, হ্যাঁ, সোহমের কাছে চল। আমার দৃঢ় বিশ্বাস ওই তমসাময়ী ওকে কোনো তুকতাক করেছে। সোহমকে যেভাবেই হোক ওর কবল থেকে মুক্ত করতে হবে। মল্লার চূর্ণির কথা শুনে বুঝতে পারল কিছুটা হলেও নিজেকে শক্ত করতে পেরেছে চূর্ণি। মল্লার আর দেরি না করে ঘর ছেড়ে বেরিয়ে এগোলো সোহমের রাত্রিবাসের জায়গার দিকে। সোহম যেখানে আছে ব্যারাকের মতো বাড়ির দাওয়াটাতে উঠে পড়ল মল্লার আর চূর্ণি। দুপা এগিয়ে সামনের ঘরের দরজার কাছে পৌঁছতেই তারা বেশ অবাক হয়ে গেল। ঘরের ভিতর থেকে ভেসে আসছে বাচ্চাদের গলার শব্দ। তাদের মধ্যে একজন আবার খিলখিল করে হাসছে। মল্লার আর চূর্ণি নিজেদের মধ্যে মুহূর্তের জন্য দৃষ্টি বিনিময় করে দরজার ঝাঁপ ঠেলে প্রবেশ করলো সেই ঘরে। এরপর সত্যি চমকে উঠল তারা। নবজীবন সঞ্জীবন থেকে শুরু করে সবাই ফিরে এসেছে সে ঘরে। ঘরের ঠিক মাঝখানে বসে আছে সোহম। তার কোলে ৬-৭ বছর বয়সী একটা নতুন বাচ্চা। মল্লাররা ঘরে পা রাখতেই ঘরের সবাই চুপ হয়ে গেল। মল্লার আর চূর্ণির মুখের দিকে কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকার পর সোহম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে কিছুটা কৈফিয়তের ঢঙে বলল, বক্সি এদের নিয়ে যাবার পথে এরা সবাই এত কান্নাকাটি শুরু করেছিল যে লোকটার কঠিন হৃদয়ও গলে গিয়েছে। শেষ রাতে উনি আবার এদেরকে এখানে ফিরিয়ে দিয়ে গেলেন।
সোহমের কোলে যে বাচ্চাটা বসে আছে তার পরিচয় আন্দাজ করতে অসুবিধা হলো না মল্লারের। তবুও সে সোহমকে প্রশ্ন করল, নতুন বাচ্চাটা কোথা থেকে এলো? সোহম এবার যেন একটু থতমত খেয়ে বলল, এই বাচ্চাটা নদীর ধারে একলা ঘুরে বেড়াচ্ছিল। জীবন বাবা ওকে দেখতে পেয়ে গত রাতে এখানে নিয়ে এসেছেন। সোহম যে নির্ভেজাল মিথ্যা বলছে তা বুঝতে পারল মল্লার। সে বলল, তোর সঙ্গে কথা আছে আমাদের, বাইরে আয়। চূর্ণীও বলল, হ্যাঁ কথা আছে। বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, নতুন ভাইয়ের সঙ্গে তোমরা গল্প করো, আমি একটু পরেই আসছি। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো তিনজন। দাওয়া থেকে নিচে নেমে মল্লার সোহমকে বলল, আমাদের ঘরে চল, সেখানে বসে কথা হবে। সোহম যেন একটু অনিচ্ছাকৃতভাবেই বলল, আচ্ছা চল। হাঁটতে শুরু করলো তারা, কিন্তু কয়েক পা এগিয়েই সোহম জানতে চাইল, কি এমন কথা যে ঘরে বসে বলতে হবে? এখানে বলা যেত না? চূর্ণী এবার আর কথা চেপে না রাখতে পেরে বলে উঠল, তোকে আমাদের সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে এবং আজই ফিরতে হবে। কথাটা শুনেই থমকে দাঁড়িয়ে পড়ে সোহম বলল, ও এই কথা? কিন্তু আজ তো ফেরা সম্ভব নয়, ছেলেগুলোও তো আবার ফিরে এসেছে। চূর্ণী এবার বেশ কঠিন কণ্ঠে বলল, আমি কোনো কথা শুনতে চাই না, তোকে আজই আমাদের সঙ্গে ফিরতে হবে। মল্লারও বলল, তোকে নিয়ে আজই, এখনই আমরা এই জায়গা ছেড়ে চলে যেতে চাই। সোহম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি তো তোদের আগেই বলেছি যে আজকের রাতটা আমি এখানে কাটাবো। তার কথা শুনে মল্লার বলে উঠল, না, আর একটা রাতও আমরা কেউ এখানে কাটাবো না। এখনই মালপত্র নিয়ে এখান থেকে রওনা হয়ে যাব। সোহম যেন এবার কিছুটা ব্যঙ্গের স্বরে বলে উঠল, তবে জোর করে আমাকে ধরে নিয়ে চল। চূর্ণী বলে উঠল, দরকার হলে তাই করব। সোহম কয়েক মুহূর্ত চুপ করে থেকে চূর্ণীকে বলল, তুই কি মল্লারের কথাতে পরিচালিত হচ্ছিস? ঠিক এই সময় মল্লার খেয়াল করল তমসময় তাদের দিকে এগিয়ে আসছেন। চূর্ণী জবাব দিল, না, আমি মল্লারের কথাতে পরিচালিত হচ্ছি না। তবে আমরা দুজন নিশ্চয়ই আলোচনা করেছি তোর ব্যাপার নিয়ে, আর তাতেই আমাদের মনে হচ্ছে যে এ জায়গাতে আর এক দণ্ড আমাদের থাকা উচিত নয়। এ কথা বলার পরই চূর্ণী ও তমসময়কে দেখতে পেয়ে কথা থামিয়ে দিল। তমসময় এসে দাঁড়ালেন তাদের সামনে। তার হাতে একটা বাজারের থলে। সেটা একটু উঁচিয়ে ধরে তিনি সবার উদ্দেশ্যে বললেন, আজ তো আপনারা এখানে থাকছেন, যাই কিছু বাজার করে আনি। মল্লার সঙ্গে সঙ্গে জবাব দিল, না, আমরা কেউই আজ আর এখানে থাকবো না, এখনই কলকাতার উদ্দেশ্যে রওনা হব। তমসময় একথার উত্তরে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন একটা শব্দ শুনে। বেশ কয়েকজন লোকের গলার শব্দ। সেটা আসছে জলঙ্গির পাড়ের গেটের কাছ থেকে। শব্দটা শুনে তমসময় সহ মল্লাররা সেদিকে তাকিয়ে দেখতে পেল 4-5 জন লোক ঢুকে পড়েছে আশ্রমের ভিতর। মল্লারদের দেখতে পেয়ে তারা নিজেদের মধ্যে উত্তেজিতভাবে কথা বলতে বলতে এগিয়ে আসছে। বলতে গেলে প্রায় হুড়মুড় করেই লোকগুলো এসে উপস্থিত হলো। লোকগুলোর মধ্যে মল্লার একজনকে চিনতে পারল। গতকাল চায়ের দোকানে দেখা সেই বুড়োটা। বিকালে শ্মশান থেকে ফেরা লোকগুলোর মধ্যেও সে ছিল। বুড়োটা ছাড়া বাকি সব মাঝবয়সী লোক। মল্লারদের তারা ঘিরে ধরার পর একজন লোক সরাসরি তমসময়কে প্রশ্ন করল, ছেলেটার দেহটা কই? মুহূর্তখানেক চুপ করে থেকে তমসময় পাল্টা প্রশ্ন করলেন, কার দেহ? লোকটা বলল, আমার ভাইপোর দেহ। 7 বছরের একটা বাচ্চা ছেলে, যাকে আমরা গতকাল বিকালে জলঙ্গির শ্মশানে নদীর পাড়ে কবর দিয়ে গিয়েছিলাম। শেষ হলো অলৌকিক উপন্যাস
জলঙ্গির অন্ধকারের ১৬তম পর্ব। এই পর্যন্ত শুনে যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। এতে উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হলেই তার নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।